তাজুল করিমের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল পৈতৃক ভিটেমাটি বিক্রি করার দায়িত্ব নেওয়া। ভুল ছিল কারণ ঢাকা শহরের ফ্ল্যাট আর এসিতে অভ্যস্ত করিমের কাছে টালাডিহি গ্রামের পুরনো স্যাঁতস্যাঁতে বাড়িটা ছিল কেবলই ইট কাঠের স্তূপ। কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই সে টের পাচ্ছিল এই স্তূপের ভেতরে অন্য কিছু জমাট বেঁধে আছে, ঠান্ডা, ভারী এবং ভয়ানক নীরব। বাড়িটা প্রায় ৩০ বছর ধরে তালাবন্ধ ছিল। করিমের বাবা মৃত্যুর আগে এই বাড়ির নাম উচ্চারণ করতেও ভয় পেতেন। গ্রামের শেষ প্রান্তে আম বাগান আর একটা বিশাল তেঁতুল গাছের আড়ালে বাড়িটা এমনভাবে লুকিয়েছিল যেন নিজেই নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে। বিকাল তখন প্রায় ডুবন্ত। করিমের কাছে চাবি ছিল। মরচে পড়া ভারী তালাটা খোলার সময় একটা কর্কশ শব্দ হলো, যেন বহু পুরনো কোনো ঘুম ভেঙে গেল। ঘরের ভেতর পচা কাঠ আর ধুলোর গন্ধ। টর্চের আলোয় দেখা গেল বিশাল উঠোন, আর উঠোনের এক কোণে একটা মস্ত বড় পুকুর। কিন্তু পুকুর ছিল না, ছিল একটা বিরাট ফাটা ফাটা কালো মাটির খাদ। আশেপাশের ঝোপঝাড়ের সাথে মিশে গিয়ে পুকুরটা যেন একটা বিশাল শুকনো ক্ষতচিহ্নের মতো পড়ে আছে। তার মাটি ফেটে চৌচির, মাঝে মাঝে ছোট ছোট কাঁটা গাছ মাথা তুলেছে। পুকুরটা দেখলেই বুকের ভেতরটা কেমন যেন হিম হয়ে আসে। করিম গ্রামের বৃদ্ধ কেয়ারটেকার রফিক চাচাকে ডাকল। রফিক চাচা লাঠি হাতে এলো, চোখে গভীর সন্দেহ। চাচা, পুকুরটা এমন শুকনো কেন? এ তো মস্ত বড় ছিল শুনেছি। করিম জিজ্ঞাসা করল। রফিক চাচা পুকুরের দিকে তাকালেন, কিন্তু সরাসরি তাকালেন না। তার চোখ নামানো, কণ্ঠস্বর প্রায় ফিসফিসানি। এইটা শুকনো পুকুর নয় বাবা, এটা গোড়, অনেক দিনের পাপে ভরা গোড়। মানে কি বলছেন? পুকুর তো পুকুরই, গোড় কেন? রফিক চাচা তেঁতুল গাছের দিকে একবার তাকিয়ে দ্রুত বললেন, সূর্য ডুবার পরে এই পুকুরের কাজ ঘেঁষবেন না। দিনের আলোয় এটা মাটি, কিন্তু রাতে এইটার ভেতরে অন্য কিছু ডাকে। মনে রাখবেন, রাত 12টার পর এখানে কেউ ডুবতে নামে। আপনি কিছু শুনতে পেলে আলো জ্বালবেন না, বাইরে আসবেন না, কেবল ঘুমাবার চেষ্টা করবেন। কথাগুলা বলে রফিক চাচা দ্রুত চলে গেলেন। করিম মনে মনে হাসল, বুড়ো মানুষের কুসংস্কার। সেই রাতে করিম দোতলার একটা মোটামুটি পরিষ্কার ঘরে মশারি খাটিয়ে শুয়েছিল। ঘরটায় কোনো বিদ্যুৎ নেই, তাই টর্চি ভরসা। রাত তখন 11টা হবে। বাইরে ঝিঝি পোকার একঘেয়ে ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না। হঠাৎ করিমের মনে হলো উঠোনে কেউ হাঁটছে। শব্দটা হালকা কিন্তু স্পষ্ট, যেন ভেজা পায়ে মাটির ওপর দিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে। করিম বুক চেপে ধরে শুনল। শব্দটা থেমে গেল। করিম স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, তখনই শব্দটা আবার শুরু হলো, কিন্তু এবার আরও কাছে, ঠিক উঠোনের মাঝখানে। করিমের মনে পড়ল রফিক চাচার কথা, কেবল ঘুমাবার চেষ্টা করবেন। সে চোখ বন্ধ করে রইল, কিন্তু এবার হাঁটার শব্দ নয়, একটি অন্য শব্দ তার কানে এলো। এ যেন জলের শব্দ, ঠিক যেন কেউ শুকনো মাটির ওপর জল ছিটিয়ে স্নান করছে, বা কোনো পুরনো কূপে কেউ বালতি ফেলছে। ছলাৎ ছলাৎ ছলাৎ। করিম এবার ভয় পেল। শুকনো পুকুর থেকে জলের শব্দ আসা অসম্ভব। সে দ্রুত টর্চটা তুলে সুইচ টিপল। আলোটা পুরো ঘর আলোকিত করে ফেলল। সে জানালার দিকে তাকালো। বাইরে ঘন অন্ধকার। টর্চের আলো উঠোনের দিকে ফেলতেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। কেবল গাছের পাতা নড়ছে। পুকুরের শুকনো মাটি নীরব, কালো। করিম টর্চ নিভিয়ে দিল। সাহস করে আর জানালা খুলল না। 1 সেকেন্ড পরেই সেই শব্দ আবার শুরু হলো। এবার শব্দটা আরও স্পষ্ট, আরও রগরগে। মনে হচ্ছে যেন তার কানের পাশে কেউ ফোঁসফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে, আর সেই নিঃশ্বাসের সাথে মিশে আসছে এক চাপা কান্নার আওয়াজ। না, কান্না নয়, এ যেন 1000 মানুষের একসাথে দম বন্ধ হয়ে যাবার শব্দ। করিম কাঁপতে শুরু করলো। সে অনুভব করলো ঘরটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। তার গায়ের চাদর যেন বরফের মতো হয়ে গেছে। নিচ থেকে একটা অস্পষ্ট ডাক ভেসে এলো। বাংলায় নয়, কিন্তু তার মস্তিষ্কের ঠিক মাঝখানটায় ডাকটা আঘাত করলো, যেন কেউ তার নাম ধরে ডাকছে, কিন্তু জিভ দিয়ে নয়, বরং গভীর খাদ থেকে উঠে আসা বাতাসের শব্দে। আসবি না? করিম লাফিয়ে উঠল। সে টর্চ জেলে দ্রুত উঠে বসল। এবার সে স্পষ্ট বুঝতে পারল শব্দগুলো পুকুর থেকেই আসছে,
এবার কেবল কান্নার শব্দ নয়, অসংখ্য লোকের ফিসফিসানির গুঞ্জন, যেন সেই শুকনো গোড় থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। ভয়ের থেকেও বেশি একটা তীব্র কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছিল। করিমের মনে হলো যদি সে এই মুহূর্তে নিচে না যায় তাহলে তার দম বন্ধ হয়ে যাবে। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। প্রতিটা কাঠের সিঁড়ি তার ওজনের নিচে মরমর করে উঠল। উঠোনে বারাকতে করিমের মনে হলো যেন সে কোনো অতল জলের তলায় দাঁড়িয়ে আছে। বাতাস এত ভারী আর শীতল যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে হাঁপাতে হাঁপাতে পুকুরের কিনারে এলো। শুকনো ফাটা মাটি, তেঁতুল গাছের ছায়াটা ঠিক যেন একটা বিশালাকার পিশাচের মতো দাঁড়িয়ে আছে। কিন্তু এবার করিম স্পষ্ট দেখল, না, কোনো মানুষ নয়, কোনো ভূত নয়। পুকুরের ঠিক মাঝখানে সেই শুকনো মাটির ওপর চিকচিক করছে কিছু একটা। সে টর্চের তীব্র আলো ফেলল সেদিকে। ওটা জল নয়, ওটা শিশিব নয়, ওটা ছিল ভিজে মাটির একটা বিশাল পিণ্ড, যা ধীরে ধীরে উপর দিকে উঠে আসছিল। আর সেই মাটির পিণ্ড থেকে ফিসফিস করে গুঞ্জন শোনা যাচ্ছিল, অসংখ্য মানুষের গুঞ্জন। গুঞ্জনটা এবার একটা শব্দে পরিণত হলো, একটা মাত্র শব্দ যা একসাথে হাজারো কণ্ঠে উচ্চারিত হচ্ছে, জল। করিমের মনে হলো লক্ষ লক্ষ বছর ধরে এই পুকুরের শুকনো মাটি এই শব্দটা বুকে চেপে রেখেছিল। এই পুকুরে একসময় কত মানুষের মৃত্যু হয়েছিল, কত জ্যান্ত জ্যান্ত প্রাণকে ডোবানো হয়েছিল। পুকুরটা হয়তো কোনো অভিশাপের সাক্ষী, সে জানে না, কিন্তু তার শরীর যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। মাটির পিণ্ডটা এখন এক বিশালাকার কালো মানুষের আকৃতি নিয়েছে, যা শুকনো পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার শরীরে কোনো চোখ নেই, কিন্তু করিম স্পষ্ট অনুভব করলো সে তাকিয়ে আছে। করিম আর সহ্য করতে পারল না। সে পেছনে ঘুরে দৌড়াতে শুরু করলো, কিন্তু পুকুরের ডাক তার পিছু ছাড়ল না। তার মনে হলো লক্ষ লক্ষ ভেজা হাত তাকে পেছন থেকে টেনে ধরছে, তাকে সেই শুকনো গোড়ের গভীরে টেনে নিয়ে যেতে চাইছে। সে কোনো মতে নিজের ঘরে পৌঁছলো, দরজা বন্ধ করলো, আর তারপর শ্বাসরুদ্ধময়ে মেঝের উপর পড়ে রইল। ভোরের আলো ফুটতেই সে কোনো মতে ব্যাগ গুছিয়ে সেই বাড়ির দিকে আর না তাকিয়ে গ্রাম থেকে পালিয়ে গেল। আজও তাজুল করিম ঢাকা শহরে থাকে, কিন্তু মাঝে মধ্যে গভীর রাতে যখন চারপাশে সব শব্দ থেমে যায়, তখন তার কানের পাশে সেই ফিসফিসানি শুরু হয়, শুকনো পুকুরের সেই চাপা গুঞ্জন। আর তখনই সে অনুভব করে এই বাড়ির চেয়ে ভয়ানক কিছু নেই, যেখানে মানুষ মরে না, কেবল চাপা পড়ে থাকে আর জলের জন্য চিৎকার করে।